আজকে সাইফ আলী খান আর জুনিয়র এনটিআর অভিনীত একদম নতুন মুভি দেবরার গল্প আপনাদের বলবো। যদি কেউ হলে গিয়ে দেখতে চান বা ভালো প্রিন্ট আসলে দেখবেন ভাবেন, তাহলে প্লিজ ভিডিওটা স্কিপ করুন। আর বাকি সবাই মিলে চলুন একটা সমুদ্রের গল্প, সমুদ্র পাড়ে গ্রামের গল্প শুনে আসি। বড় বড় অফিসার, হোম মিনিস্টার মিলে একটা মিটিংয়ে বসেছে। তাদের আশঙ্কা সামনের মাসে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে, আর একটা গ্রুপ এই ইভেন্টকে কেন্দ্র করে বড় অ্যাটাক বা বোম ব্লাস্টের প্ল্যান করছে। ইয়েতি নামের একজন টেররিস্টকে তারা খুঁজছে। শিবামকে দেওয়া হয় দায়িত্ব ইয়েতি নামক লোকটাকে খুঁজে বের করতে। শিবাম ইয়াতির গ্রুপের একটা ছেলেকে ধরে, তাকে মেরে মেরে শিবাম বের করে কোথায় আছে ইয়াতি। ছেলেটা বলে তামিলনাড়ুর একটা জায়গা একদম সমুদ্রের কোল ঘেঁষে, নাম রত্নাগিরি, সেখানে মুরগান নামের এক স্মাগলার আছে। সে সমুদ্র থেকে জাহাজে করে আনা জিনিসগুলো সমুদ্রের মাছ থেকেই বের করে নিয়ে আসে। ইয়েতি সেখানেই গেছে 3 মাস আগে। এটা শুনে শিবাম আসে সেই রত্নাগিরি গ্রামে। সেখানে গিয়ে সে রিটায়ার্ড ডিএসপির সাথে দেখা করে আর বলে, শুনেছি মুরগা এখানকার স্মাগলিং কিং, সে নাকি সমুদ্র থেকে সোজা জিনিস উঠিয়ে আনতে পারে। তখন ডিএসপি বলে, এই কাজ অনেক বছর আগেই বন্ধ হয়ে গেছে। এই কাজ করতো লাল সমুদ্রের লোকেরা। লাল সমুদ্র হচ্ছে একটা গ্রামের নাম। ওই গ্রামে গিয়ে তুমি ভেরা নামের একজনের সাথে দেখা করো, তবে সাবধান। শিবাম আসে লাল সমুদ্র নামক গ্রামে। সেখানে গিয়ে সে ভেরার সাথে দেখা করে আর বলে, আমার একটা কন্টেইনার আসবে সমুদ্র পথে, পোর্টে অনেক সিকিউরিটি, সমুদ্র থেকেই ওটা বের করে আনতে হবে। ভেরা বলে, আমাদের এখানে কাজ এখন হয় না। তখন শিবাম বলে, তুই জানিস আমি কে? এই কাজ তোদের করতেই হবে, মুরগাকে আমার চাই। এভাবে বলার সাথে সাথে ভেরা উঠে আসে, সোজা একটা লাথি মারে শিবামের বুকে, আর সে মাটিতে পড়ে যায়। ভেরা বলে, এই কাজ বন্ধ হয়েছে অনেক বছর আগে, আর আমি এখানে যা বলি সেটাই ফাইনাল। এরপর শিবাম সেখান থেকে ফিরে আসে। সমুদ্র পাড়ে দাঁড়িয়ে ছিল সে। এক বৃদ্ধ লোক বলে, এই সমুদ্রপথে একসময় ইংরেজরা এসেছিল, কিন্তু এই লাল সমুদ্রের পাড়ের লোকেরা তাদের বীরত্ব দিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়েছে। চলো আমার সাথে, তোমাকে কিছু দেখানোর আছে। নৌকায় করে যাওয়ার সময় শিবাম বলে, তোমাকে আমার হাতের এই হীরার আংটিটা দেব, আমার কাজটা তুমি যদি করে দিতে পারো তাহলে। এই বলে সে হীরার আংটিটা ওই বৃদ্ধর হাতে দেয়। বৃদ্ধ সেই আংটি ফেলে দেয় পানিতে। সাথে সাথে শিবাম লাফ দেয়, কিন্তু পানির নিচে গিয়ে সে দেখে অনেকগুলো লাশ, সেগুলো পাথরের সাথে বেঁধে নিচে ফেলে দেওয়া আছে। এসব দেখে সে আংটিটা না নিয়ে নৌকায় ফিরে আসে। বৃদ্ধ বলে, তুমি এসব দেখে তোমার আংটি ফেলে চলে এসেছ। ঠিক তোমার মতোই ভয় এই গ্রামের লোকেদের মধ্যেও আছে, এখনো জীবিত। তাদের যত সম্পত্তি দাও না কেন, তারা এই সমুদ্রের কোনোদিন স্মাগলিংয়ের জন্য যাবে না। শিবাম বলে, কেন? কারা মেরেছে এই লোকগুলোকে? তখন বৃদ্ধ লোক বলে, তার নাম সিঙ্গাপ্পা, আর এইটা দেবরার গল্প, রক্তাক্ত একটা ইতিহাস। আর এখান থেকেই আমরা চলে যাব কয়েক বছর পেছনে, আর দেবরার গল্প শুনব। এক রাতে কিছু লোক মিলে কয়েকটা নৌকা নিয়ে গভীর রাতে সমুদ্রে যায়। এটা দেবরা। সে সবার আগে জাহাজে উঠে একটা কন্টেনারের খোঁজ করতে শুরু করে। কন্টেনার খুঁজে পেলে সে নিচ থেকে বাকি সবাইকে ডাক দেয়। ভেরা সহ বাকি সবাই জাহাজে উঠে পড়ে। এরপর তারা কন্টেনার খুলে বক্সগুলো একে একে করে নামিয়ে ফেলে দেয়। কিন্তু তখনই সমুদ্রের কোস্ট গার্ডরা চেকিংয়ের জন্য আসে। তারা এদিক ওদিক খুঁজতে শুরু করে কোথাও কেউ আছে কিনা, কিন্তু সবাই একদম বিড়ালের মতো কোনো আওয়াজ না করে লুকিয়ে থাকে। একের পর এক কোস্টগার্ড চলে যাওয়ার পর তারা বক্সগুলো জলের মধ্যে ফেলে দেয়। এরপর দেবরা আর ভেরা দুজনে মিলে লাফ দেয় জলে। এরপর সবাই মিলে নৌকা নিয়ে কিনারার দিকে রওনা হয়। বক্সগুলো জলের নিচে দড়ি দিয়ে টেনে বাঁধা আছে। উপর থেকে নৌকা চলছে আর নিচ থেকে কিছু লোক সেই বক্সগুলোর সাঁতার কেটে সামনের দিকে নিয়ে যেতে থাকে। তারা এভাবেই জাহাজ থেকে মাল বের করে নিয়ে আসে, আর এরাই হচ্ছে লাল সমুদ্র গ্রামের লোক। কিনারায় আসার পর তারা মুরগান আর ডিএসপিকে মালগুলো বুঝিয়ে দেয়, আর তারা বিনিময়ে সবাইকে টাকা দেয়। দেবরা এক গ্রামের প্রধান, ভেরা অন্য এক গ্রামের প্রধান, রায়াপ্পা অন্য এক গ্রামের, আর কুঞ্জাপ্পা অন্য এক গ্রামের প্রধান। দেবরা বাসায় আসে, খাবার খায়। দেবরার মা বলে, তুই এভাবে সমুদ্রে যাস না, আমি তোকে ছাড়া কিভাবে বাঁচব? তোর কিছু হলে আমি কি করব বল? দেবরা কিছু বলে না। এরপর রাতে খাবার শেষ করে সে তার ছেলেকে গল্প শোনায়। তাদের পূর্বপুরুষরা একসময় ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল,
কিন্তু দেবরার ছেলে বলে, বাবা পূর্বপুরুষ কি করেছে আমি সেসব শুনতে চাই না, আমি আমার বাবার গল্প শুনতে চাই। দেবরা বলে, আমি এমন কিছুই করিনি যা সবাইকে শোনানোর মতো, যা সবাই স্মরণ রাখবে। এই বলে সে মন খারাপ করে। পরদিন দেবরা গ্রামের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল। সে একটা ঘরের সামনে এসে দাঁড়ায়। সেই বাড়ির একটা ছেলে বলে, দেবরা, আমি শহরে পড়তে যাওয়ার সুযোগ পেয়েছি, আমি বড় কলেজে চান্স পেয়েছি, আমি পড়াশোনা করে গ্রামে আবার ফিরে আসব, এখানেই একটা স্কুল দিব যেন সবাই পড়াশোনা করতে পারে। ছেলেটার মা বলে, দেবরা, আমাকে ক্ষমা করে দিও, ওকে আমি তোমার সাথে সমুদ্রে যেতে দেইনি, শহরে পাঠিয়েছি। দেবরা বলে, আরে না, এটা তো কোনো বিষয় না, আমাদের ছেলে যদি বড় হয়ে কিছু করে এটা তো আমাদেরই গর্ব। এরপর দেবরা কিছু টাকা দেয় ওনাকে আর বলে, এটা রাখো, ছেলের পড়ার জন্য কাজে লাগবে। এদিকে কিছু ছেলে মেয়ে বসে আছে, তারা গ্রামের অস্ত্র পূজার কথা বলছিল। এই মেয়েটা হচ্ছে রায়াপ্পার মেয়ে, থাঙ্গা, এটা ভারা। ঠিক সেখানে পাসুরা আসে। পূজার প্রতিদ্বন্দ্বিতায় কে জিতবে, ভেড়া জিতবে নাকি দেবরা জিতবে? পাসুরা ভেড়ার ছেলে। পাসুরা আর ভারার মধ্যে মারামারি হয় কিছুক্ষণ। আজ রাতেই পূজা, 4 গ্রামের লোক একে একে আসছে। রায়াপ্পা তার পরিবার গ্রাম নিয়ে আসে, ভেড়া আসে তার পরিবারের সাথে, এরপর দেবরা আসে তার পরিবারের সাথে, আর সাথে অস্ত্র মূর্তি নিয়ে আসে তার সাথে। মূলত প্রতি বছর 4 গ্রামের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়, যে গ্রাম জিতে সে ওই অস্ত্র মূর্তি পূজা শেষে নিজের কাছে রাখতে পারে 1 বছর। এটাকে শুভ আর বীরত্বের প্রতীক ধরা হয়। অনেক বছর থেকে দেবরাকে প্রতিদ্বন্দ্বিতায় কেউ হারাতে পারে নাই, তাই দেবরা এই অস্ত্র পূজার মূর্তি নিজের গ্রামেই রাখত। এবার দেবরা বলে, আমরা প্রতিবেশী গ্রাম, আমাদের প্রত্যেক গ্রামে 1 বছর করে যদি এই অস্ত্র থাকে, এই অস্ত্র মূর্তি থাকে, তাহলে আমাদের তো সবারই মঙ্গল হবে। দেবরা বলে, অনেক বছর রায়াপ্পার গ্রাম এই মূর্তি, এই অস্ত্র মূর্তি পায়নি, এবার ওর দরকার, ওর গ্রামের ভালোর জন্য। কিন্তু সবাই না করে দেয়, তারা সবাই লড়াই করতে চায়, প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। এরপরেই শুরু হয়ে যায় মারামারি, মল্লযুদ্ধ। প্রথমে অন্য 2 গ্রামের 2 জন করে লড়াই করতে থাকে, সুরা আর কুঞ্জাপ্পা। এরপর লড়াইয়ে নামে ভাইরা। ভাইরা কুঞ্জাপ্পাকে হারিয়ে দেয়। এরপর দেবরা নামে লড়াইয়ে। দেবরা আর ভেড়ার মধ্যে লড়াই হতে থাকে। একসময় ভেড়া, একসময় দেবরা, দুজন দুজনকেই মারছে, দুজনের রক্তাক্ত অবস্থা। রাত গড়িয়ে ভোর হয়ে যায়, তাও লড়াই থামে না, কেউই হার মানছে না। শেষ পর্যন্ত ভেড়া হার মেনে নেয়, আর দেবরা রায়াপ্পাকে বলে, নিয়ে যাও তুমি এবার তোমার অস্ত্র মূর্তি। কিছুদিন পর হঠাৎ একটা মারাত্মক ঘটনা ঘটে গ্রামে। কিছু লোক যাচ্ছিল গাড়িতে করে, প্রায় 2টা বাস। এই সময় হঠাৎ ডাকাতি হয়, অনেকজনকে তারা গুলি করে মেরে ফেলে। পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। দেবরা আসে দেখতে। সে দেখে কিছুদিন আগে যে ছেলেকে শহরে গিয়ে পড়তে কিছু সে টাকা দিয়েছিল, সেও মারা গেছে। তার এই জিনিসটা মানতে খুবই কষ্ট হয়। সে বুঝে উঠতে পারে না কারা, কেন, কিভাবে, কি জন্য এসব করছে। এসবের মাঝে মুরগান আর ডিএসপি সবাইকে ডেকে পাঠায় আর বলে, রাতে একটা মাল আসবে, সেটা জাহাজ থেকে নামিয়ে আনতে হবে। তখন দেবরা বলে, এখন কোস্টগার্ড অনেক বেশি পাহারা দেয়, রিস্ক আছে, আপাতত কিছুদিন বন্ধ থাকে কাজ। কিন্তু বাকি সবাই মানতে রাজি না। মুরগান 2 গুণ বেশি টাকা দিতে চায়। আর তখনই ভেড়ার লোক বলে, কেউ যাক আর না যাক, টাকা দিলে আমরা কাজে যাব। এটা বলে বাকি সবাই চলে যায়। তখন রায়াপ্পা বলে, দেবরা, তোমার যেতে হবে, তোমাকে ছাড়া গেলে আমরা মারা যাব, কিন্তু তুমি সাথে থাকলে আমরা জীবিত ফিরে আসব। কথাটা শুনে দেবরা রাজি হয়ে যায়। এরপর গভীর রাতে তারা ঠিক আগের মতোই আগের প্রসেসে জাহাজে উঠে পড়ে আর কন্টেনার খুঁজে বের করে। সবাই এসে সেই বক্সগুলো নামাতে শুরু করে, পানিতে ফেলে দেয়, আর নৌকায় বেঁধে নিয়ে তারা আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে। সবই ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ তাদের সামনে কোস্টগার্ডের 2টা নৌকা চলে আসে। 4টা নৌকা দেখে তারা জিজ্ঞাসা করে, কোথা থেকে আসছো তোমরা? সবাই তারা বলে, মাছ ধরতে গিয়েছিলাম। 4 বীর একসাথে মাছ ধরতে গিয়েছিলে, এটা কোস্টগার্ডের একজন বলে। তারা নৌকায় আশেপাশে দেখতে শুরু করে। সব ঠিকই আছে, সন্দেহজনক কিছু নেই, কিন্তু এরই মাঝে ঘটে একটা বিপদ। যারা নিচে ছিল, বক্সগুলো ঠেলে নিয়ে যাচ্ছিল, তাদের মধ্যে একজন করে উপরে উঠতে শুরু করে। তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, দম শেষ হয়ে যাচ্ছিল। আর তখনই কোস্টগার্ডরা ধরে ফেলে তাদের। এরপর সবাইকে নিয়ে তারা জাহাজে আসে। সবাই মাথা নিচু করে বসে আছে হাঁটু গেড়ে। কোস্টগার্ডের হেড যিনি, উনি বলে, দেবরা, এসব কি? লাল সমুদ্রের বীরত্ব শুনে দেখে আমি আজ সমুদ্রের রক্ষার কাজে এসেছি। তোমাদের পূর্বপুরুষের গল্পে অনুপ্রাণিত হয়ে আমি আজ এই কাজে নেমেছি।
আমি ভাবতাম তোমরা ছোটোখাটো চুরি করে দিন পার করছো, কিন্তু ভেবে দেখেছো এর মধ্যে কি থাকতে পারে? তখন সেই বক্সগুলো খুলে ফেলে সেই লোকটা আর বলে, দেখো, বন্দুক, গোলা বারুদ, গ্রেনেড, এইসব হাতিয়ার পৌঁছে যাচ্ছে লোকালদের হাতে। কিছুদিন আগে শুনেছি তোমাদের গ্রামের লোকজন মারা গিয়েছে ডাকাতিতে। কই পেলো তারা অস্ত্র? কোথায় পেলো বোম? কোথায় পেলো বন্দুক? তোমরা নিজে হাতে তুলে দিয়েছো তাদের হাতে অস্ত্র। দেবরা বিশ্বাস করতে পারে না নিজেকে। সে এত বড় অন্যায় কাজ এতদিন করছে, সব তার কাছে ঘোলাটে হয়ে যায়। এরই মধ্যে ফোন আসে কোস্টগার্ড প্রধানের। তার নাকি মেয়ে হয়েছে। সে ফোনটা রেখে বলে, দেশে মেয়ে হয়ে খুশি পালন করার কিছুই নেই। এই দেশে আমরা নিজ হাতে জঙ্গি ডাকাতদের হাতে অস্ত্র তুলে দিচ্ছি। এইসব কথার মাঝেই ভেড়া তার লোকদের নিয়ে কোস্টগার্ডগুলোর উপরে আক্রমণ করে দেয়। সবাই মিলে কোস্টগার্ডদের মারছে, আহত করছে। চোখের সামনে দেবরা এসব দেখতে থাকে আর ভাবতে থাকে, ভুল তো তার হয়েছে। এই স্মাগলিং তো তার কথাই হয়েছে, তার অনুমতিতে হয়েছে। ঠিক তখনই দেবরা তার গ্রামের সবার বিপক্ষে গিয়ে বাঁচাতে থাকে কোস্টগার্ডদের। দেবরা কাউকে হত্যাকারী হতে দিতে চায় না। দেবরা আটকাতে থাকে যেন কারো হাতে কোনো খুন না হয়ে যায়। এরপর শেষ পর্যায়ে ভেড়া আসে কোস্টগার্ড প্রধানকে মারতে, কিন্তু দেবরা তার গলায় চাকু ধরে। ভেড়া থেমে যায় আর মাল নিয়ে চলে যায়। দেবরা সেই প্রধানকে বলে, স্যার, আপনাকে বাঁচতে হবে, আপনার মেয়ের জন্য বাঁচতে হবে, আর কথা দিচ্ছি এই সমুদ্রে আর কোনোদিন অন্যায় কোনো কাজ হবে না। এটা দেবরার প্রতিজ্ঞা। এবার ভেড়া সহ বাকি সবাই আসে মাল ডেলিভারি দিতে। মুরগান আর ডিএসপিও আসে সেখানে, কিন্তু তখনই সেখানে দেবরা চলে আসে। বলে, এর ভিতরে কি আছে মুরগা? মুরগা বলে, তোমার এটা জানার কোনো দরকার নেই। দেবরার মাথায় শুধু একটাই চিন্তা আসতে থাকে, তার হাতে তার জন্য কত নিষ্পাপ প্রাণ গিয়েছে। এরপর দেবরা বলে, আজ থেকে এই কাজ বন্ধ। সমুদ্রে যাব আমরা, কিন্তু শুধুমাত্র মাছ ধরতে। মুরগা বেশি টাকা দিতে চায়, কিন্তু দেবরা একটা কথাও শোনে না। এরপর দেবরা সেই বক্সগুলোকে ধরে পাহাড় থেকে ফেলে দেওয়ার জন্য ঠেলতে থাকে। দেবরার সামনে অনেকজন চলে আসে, কিন্তু কেউ সেই বক্সগুলোকে আটকাতে পারে না। দেবরা পাহাড় থেকে সেই অস্ত্র ভর্তি বক্স ফেলে দেয়। এরপর থেকে দেবরা নিজে সমুদ্রের কিনারায় পাহারা দিতে থাকে। এক পা যদি কেউ সমুদ্রের দিকে বের করে স্মাগলিংয়ের জন্য, দেবরা তাদের পিঠে ক্রস চিহ্ন অর্থাৎ এক্সের মতো একটা চিহ্ন বসিয়ে দেয়, হাত পা ভেঙে বাড়ি পাঠিয়ে দেয়। এভাবেই চলতে থাকে। ভেড়া ছিল দেবরার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। ওরা সবাই দেবরার প্রতি অতিষ্ঠ হয়ে পড়েছিল। সবাই গিয়ে ভেড়াকে বলতে থাকে, এভাবে আর কতদিন? ঠিক এরই মাঝে একটা ঘটনা ঘটে। রায়াপ্পার বোন হঠাৎ সমুদ্রে ডুবে আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু তাকে কোনো মতে উদ্ধার করে নিয়ে আসা হয়। রায়াপ্পার বোন আসলে চোখে দেখতে পায় না, সে অন্ধ। এজন্য তার বিয়ের সম্বন্ধ সব ফেরত চলে যাচ্ছে। তাকে কেউ বিয়ে করতে চায় না। তাই সে রায়াপ্পার বোঝা কমানোর জন্য আত্মহত্যা করতে গিয়েছিল। এসব সব শুনে ভেড়া বলে, আমি আমার নিজের ভাইয়ের সাথে তোমার বোনের বিয়ে দেব। সবাই খুশি হয়ে যায়। রায়াপ্পা বলে, দেবরাকে ডাকা উচিত, যতই হোক ও আমাদেরও সঙ্গী। রায়াপ্পা যায় দেবরাকে ইনভাইট করতে। দেবরা তো অনেক খুশি হয়, আর দেবরা বলে বিয়ের দিন সে অবশ্যই যাবে। এদিকে ভেড়াকে একজন বলে, দেবরাকে ডেকে এতদিনে আমাদের সাথে যা করেছে সব কি আমরা ভুলে যাব? ভেড়া বলে, শেষবারের মতো তাকে ডান্স করতে দেখে নাও, আনন্দ করতে দেখে নাও। আজকেই তার শেষ দিন হবে। সন্ধ্যায় বিয়ের আয়োজন চলছে। ভেড়ার ভাই আর রায়াপ্পার বোনের বিয়ে। দেবরা এসে রায়াপ্পার বোনের মাথায় হাত রাখতেই সে বুঝে যায় দেবরা এসেছে। সে অনেক খুশি হয়। এরপর সিঙ্গাপ্পার সাথে বসে গল্প করতে থাকে দেবরা। ভেড়া, কুঞ্জাপ্পা এরা বসেছিল একটু দূরেই। কুঞ্জাপ্পা বলে, দেবরা, তুমি এসেছো ঠিকই, কিন্তু আমাদের সাথে বসনি। দূরত্ব তাহলে ঠিকই আছে আমাদের মধ্যে। দেবরা তখন এসে বসে তাদের মধ্যে। তার হাত থেকে পেয়ালাটা নিয়ে ড্রিঙ্কস করতে থাকে। একটা, দুইটা, তিনটা পেয়ালা শেষ করে দেয় সে নিজেই। আর একটু পরে সে ডান্স করতে শুরু করে। রায়াপ্পার বোনও এসে তার সাথে ডান্স করে। সবাই অনেক খুশি। এরপর দেবরা গিয়ে বসে একটা জায়গায়। রায়াপ্পা শুনতে পায় কিছু ছেলে দেবরাকে মারার কথা বলছে। তখন সে ভেড়ার কাছে আসে আর বলে, কি হচ্ছে এইসব? ভেড়া বলে, দেবরার আজ শেষ দিন। রায়াপ্পা বলে, আমি বেঁচে থাকতে এটা হতে দেব না। তখন ভেড়া বলে, আমার ভাইয়ের সাথে যদি তোমার বোনের বিয়ে ভেঙে যায়, তাহলে তোমার বোন আত্মহত্যা করে মারা যাবে, আর তুমি চুপ থাকলে ভেড়া মারা যাবে। কোনটা করবে তুমি ভেবে নাও। ভেড়া বলে, ওকে তুমি সমুদ্রের পাড়ে পাঠাও। রায়াপ্পা নিরুপায় হয়ে পড়ে।
সে কি করবে? সে তার বোনের কথা ভেবে দেবরার পাশে গিয়ে বসে আর দেবরাকে বলে, আমরা এখানে আনন্দে আছি, এই সুযোগে কেউ হয়তো সমুদ্রে যাওয়ার চেষ্টা করছে মাল নামাতে। এই কথা শুনে দেবরার সাথে সাথে উঠে যায় আর সমুদ্রের পাড়ে চলে আসে। সেখানে এসে সে একটা গাছের গুড়ির উপর শুয়ে পড়ে, কারণ সে ড্রিঙ্কস করেছিল। এবার আশেপাশে লুকিয়ে থাকা সবাই আস্তে আস্তে এগোতে থাকে দেবরাকে মারার জন্য। দেবরার মুখে কিছু বালুর ছিটা পড়লে সে জেগে ওঠে আর সবাইকে সে একে একে মারতে থাকে। মানুষের মুখে একটা গল্প প্রচলিত ছিল, দেবরার যখন দাড়ি মোচ ওঠে নাই, অর্থাৎ সে যখন একদম ইয়াং ছিল, তখন সে সমুদ্রে গিয়ে একা শার্কের সাথে ফাইট করে তাকে মেরে একা টেনে কিনারায় নিয়ে এসেছিল। তাই দেবরাকে মারা হয়তো এত সহজ না। ঠিক তাই হয়। দেবরা দেখে তার গ্রামের লোকেরা টাকার জন্য লোভী হয়ে উঠেছে, তাকে মারতেও একবারও ভাবছে না। তাই দেবরা সবাইকে মেরে পুরো সমুদ্রের কিনারা লাল করে দেয়। সমুদ্রের জলের ঢেউ একদম লাল হয়ে পড়েছে। পরদিন সকালে যখন গ্রামের সবাই আসে, তখন সবাই দেখে কয়েকশো লোকের মৃত লাশ স্তূপের মতো হয়ে আছে। কুঞ্জাপ্পা জীবিত ছিল। শেষ পর্যন্ত সে একটা কথাই বলতে পারে, দেবরা আমাদের সবাইকে মেরেছে, সবাইকে মেরে ফেলেছে সে। একটু পরে সে মারা যায়। তখনই তারা একটা পাথরের গায়ে লেখা দেখে। সেখানে লেখা ছিল, সবাই পাপ আর লোভের দিকে এগিয়েছে। আমি সমুদ্রে চলে যাচ্ছি, যদি কেউ সমুদ্রে কোনো খারাপ কাজে আসে, আমি একাই তাদের মেরে সমুদ্রকে কলঙ্ক থেকে মুক্ত করব। তাই সবাই এখনই সাবধান। এই ঘটনার পর থেকে পুরো গ্রাম স্তম্ভিত হয়ে যায়। কেউ আর সমুদ্রের দিকে পা বাড়ায় না, কারণ তাদের মনে সেই ভয় ছিল, দেবরার ভয়। ওই দিনের পর থেকে ভেড়া চুপচাপ হয়ে যায়। সে গ্রামের ইয়াং কিছু ছেলেদের নিয়ে একটা টিম বানিয়ে ফেলে। তাদের ট্রেনিং দিতে থাকে দেবরার বিরুদ্ধে লড়াই করার জন্য, যেন একদিন ওরা দেবরার বিরুদ্ধে দাঁড়াতে পারে। কুঞ্জার ছেলেও তাদের মধ্যে একজন। সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। এভাবেই 12টা বছর কেটে গেছে। ভেড়া তার ছেলেদের পালোয়ান বানিয়ে ফেলে। তাদের মনে একটাই কথা, দেবরার মৃত্যু। তাদের একটাই লক্ষ্য, দেবরার মৃত্যু। এই 12 বছরে অনেকে অনেকবার সমুদ্রে গিয়েছে, কিন্তু কেউ খারাপ কোনো কাজে যায়নি, সাহসী পায়নি। 12 বছর পরে একটা ছেলে সমুদ্রের পাড়ে একটা শার্ক টেনে নিয়ে আসে। সবাই জড়ো হয়ে যায় সেখানে। ছেলেটা বলে সে কিভাবে এই শার্কটাকে মেরেছে, কিন্তু কেউই বিশ্বাস করে না। তখন ছেলেটা বলে, আরে তোমরা বিশ্বাস কেন করছো না? এই শার্ক আমি নিজে হাতে মেরেছি। তোমরা কি ভাবছো এটা মরাই ছিল, আমি ওকে বেঁধে টেনে নিয়ে এসেছি? এটা ভুল। সবাই বুঝে যায় আসলে এমনটাই হয়েছিল, কারণ ছেলেটা দেখতে তার বাবার মতো হলেও সাহস বলতে তার কিছুই নেই। হ্যাঁ, এটা হচ্ছে দেবরার ছেলে ফারা। রায়াপ্পা বসেছিল, গ্রামের 2 জন এসে বলে, তোমার মেয়ের জন্য আমার মেয়ের বিয়ে হচ্ছে না। তোমার মেয়ে ওই ছেলের দিকে তাকিয়ে একটু স্মাইল করেছে আর সে তোমার মেয়ের প্রেমে পড়ে গেছে। থাঙ্গা গোসল করছিল, তখন সেই মহিলা এসে বলে, তুই এসব কেন করিস? থাঙ্গা বলে, জাস্ট একটা স্মাইল করেছি। আমাকে যদি এই অবস্থায় দেখতো তাহলে কি না হয়ে যেত। এমন চরিত্রবান জামাই তোমার না হয় ভালো। আমি তো তোমার মেয়ের ভালোই করেছি। গ্রামের সব ছেলেরা থাঙ্গার জন্য পাগল, আর থাঙ্গা আছে কোনো এক বীর পুরুষের অপেক্ষায়। থাঙ্গা তাকেই বিয়ে করবে যে বীর যোদ্ধা, যার সাহস আছে। এদিকে গ্রামের সব মেয়েরা ভাড়াকে পছন্দ করে, কিন্তু থাঙ্গা আর ভাড়ার মধ্যে যদি রিলেশনশিপ হয়ে যায়, তাহলে সব ছেলে আর মেয়ের মন ভেঙে যাবে। এদিকে এক বৃদ্ধ মহিলা ভাড়ার দিকে বাঁকা দৃষ্টিতে তাকিয়ে চলে যায়। ভাড়ার ফ্রেন্ডরা বলে, আসলে ওই বুড়ির নাতি অসুস্থ, কিছুতেই সে সুস্থ হচ্ছে না। তার ধারণা 12 বছর থেকে তাদের গ্রামে অস্ত্র মূর্তি আসেনি, এই জন্য এই গ্রামের উপর অভিশাপ পড়েছে। ওই বুড়ির তাকানোর কারণ হচ্ছে দেবরা তাদের জন্য সংগ্রাম জিতে মূর্তি নিয়ে আসতো, কিন্তু তার ছেলে হয়ে ভাড়া হচ্ছে কাপুরুষ। ভাড়া আসে রায়াপ্পার সাথে দেখা করতে। সেখানে মেয়েরা কাজ করছিল, থাঙ্গাও ছিল সেখানে। ভাড়া বলে, তোমার বাবা কোথায়? ওনার সাথে আমার কিছু কথা আছে, পূজার ব্যাপারে। থাঙ্গা ভাবে ভাড়া লড়াই করতে চায়, কিন্তু ভাড়া যায় রায়াপ্পার কাছে, গিয়ে বলে, রায়াপ্পা, অনেক বছর থেকেই অস্ত্র মূর্তি ভেড়ার গ্রামেই আছে। আমাদের গ্রামে যদি এবার মূর্তিটা আসতো তাহলে সবারই মঙ্গল হতো। আমি ওনার সাথে একটু কথা বলতে চাই, আমার তো একা যেতে ভয় করছে, আপনি আমার সাথে একটু চলুন। এইসব দূর থেকে থাঙ্গা শুনে তার মন ভেঙে যায়। রায়াপ্পার ভাড়া আসে ভেড়ার সাথে দেখা করতে। ভাড়া বলে, ভেড়া, আমাদের গ্রামে অনেক বছর অস্ত্র মূর্তি আসেনি, প্লিজ আমাদের এবার দাও, সবার মঙ্গল হবে এতে। ঠিক 1 বছর পর আমি নিজে তোমাকে এটা ফেরত দিয়ে দেব। ভেড়া তার ছেলেদের প্রশিক্ষণ দিচ্ছিল, তারা একটানা 9 মিনিট পর্যন্ত জলের মধ্যে নিঃশ্বাস আটকে রাখতে পারে। সেই প্র্যাকটিসই তারা করছিল।
ভেড়া বলে, বহু বছর পুরানো প্রথা পরিবর্তন হবে না। অস্ত্র যদি নিতে হয়, লড়াই অবশ্যই করতে হবে। এই বলে সে চলে যায়। পরদিন পূজায় সব গ্রামের লোকেরা এসে জড়ো হয়। পূজা শেষে ঘোষণা করা হয় লড়াইয়ের জন্য কেউ এগিয়ে আসবে কিনা, নাকি প্রতিবারের মতো এবারও মূর্তি ভেড়ার গ্রামেই যাবে। এই ঘোষণা শুনে ভেড়া হাত তোলে আর বলে সে লড়াই করতে চায়। এইটা শুনে ভেড়া হাসতে থাকে। শেষ পর্যন্ত মাঠ বানানো হয়। ভেড়া আর অন্য গ্রামের লোকেরা নামে লড়াইয়ে। ভেড়া প্রথম থেকেই মার খায়, কোনো সময় এদিক কোনো সময় ওদিকে যায়। কিছু সময় পার করার পর সে পালোয়ানের পা ধরে পেছন দিকে ফেলে দেয়। একজনকে সে হারিয়ে দিয়েছে। এবার অন্য গ্রামের একজন আসে, এক পেয়ালা মদ খেয়ে নেমে পড়ে লড়াই করতে। ভেড়া আবারও এদিক ওদিক ছুটাছুটি করে, পালিয়ে থাকে, কিছুক্ষণ মার খায়। এরপরে কিছু সময় পার হলে আবারও সে সময় দেখে সেই একজনকেও মাটিতে ফেলে দেয়, হারিয়ে দেয় তাকে। এবার আরও একজন নামতে যাবে, তখনই আমরা দেখি ভেড়ার দুই বন্ধু পেয়ালাতে করে মদ দিচ্ছে যোদ্ধাদের। আর ভেড়া ওই মদের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে রেখেছে যেন সবাই দুর্বল হয়ে পড়ে তার সামনে। এভাবেই আরও একজনকে সে হারিয়ে দেয়। এবার ভেড়া নিজেই যেতে যায়, কিন্তু রায়াপ্পা এসে বাধা দেয়, বলে যেহেতু 3 গ্রামের 3 জনকে ভেড়া হারিয়ে দিয়েছে, এর মানে অস্ত্র তার কাছেই যাবে। আর এই লড়াই দূর থেকে দাঁড়িয়ে দেখছিল থাঙ্গা। আর সে সবাইকে বলতে থাকে, আমি জানতাম, ছোট থেকে আমি ওকে চিনি, ওর মধ্যে একটা জোশ আছে, ওকেই আমি ভালোবাসি, ওকেই আমি বিয়ে করব। এদিকে সিঙ্গাপ্পা যায় ভেড়ার সাথে দেখা করতে। ভেড়া বলে ও ঘুমের ওষুধ খাইয়ে সবাইকে মেরেছে, সবাইকে হারিয়েছে। এবার ওকে মেরে আমরা সেই অস্ত্র নিজের বাড়িতে আনবো। সিঙ্গাপ্পা বলে, দেখো ওদের দিকে, যদি ওষুধের কারণেই ওরা হেরে যেত তাহলে এমন আঘাত লাগতো না। ভেড়ার মধ্যে ওর পিতা দেবরার মতো তেজ আছে, কিন্তু সে ভীতু, নিজেই জানে না নিজের শক্তি, নিজের ব্যাপারেই সে জানে না। সমুদ্রের এক দেবরাকে নিয়ে তুমি চিন্তিত, আরও এক দেবরাকে সামলাতে তুমি পারবে না, তাই তুমি যা কাজ করছো সেটাই করতে থাকো। ভেড়া এবার একটা প্ল্যান করে। সেভাবে দেবরাকে মারতে হলে এই মাটিতে মারতে হবে, সমুদ্রে তার রাজত্ব। তাই সে গ্রামের মধ্যে ছড়িয়ে দেয় দেবরাকে 12 বছরে একবারও দেখা যায়নি, সে মারা গেছে। এসব কথা শুনে দেবরার মা অসুস্থ হয়ে পড়ে। গ্রামের সবাই মুখে মুখে দেবরা মারা গেছে এই গল্পটা ছড়িয়ে পড়ে। ভেড়া এটাই তো চেয়েছিল, কারণ সে জানে দেবরার মা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে দেবরা অবশ্যই আসবে তাকে দেখতে, আর সেই সুযোগে তারা দেবরাকে মেরে ফেলবে। হঠাৎ দেবরার মা দেখে দরজার সামনে দাঁড়িয়ে লুঙ্গি পরা, সাদা চুল। অনেক বছর পর সে দেবরাকে দেখে। দেবরা এসে বসে তার পাশে, হাত ধরে। আর ঠিক তখনই ভেড়া বুঝতে পারে দেবরা এসেছে, সে হয়তো ভিতরে আছে। তখন ভেড়া রুমে এসে দেখে দেবরা পিছনের দরজা দিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। তখন ভেড়া আর তার ছেলেরা মিলে দেবরার পিছু করতে থাকে, বারবার আটকানোর চেষ্টা করতে থাকে দেবরাকে, কিন্তু দেবরা সবাইকে পেছনে ফেলে কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। পুরো গ্রাম ছড়িয়ে পড়ে দেবরা এসেছিল। দেবরার মা সুস্থ হয়ে ওঠে আস্তে আস্তে। ভেড়ার রক্ত আরও আগুন হয়ে যায়, সে এবারও ব্যর্থ। তবে তার ছেলেরা বলে দেবরা কাউকে মারেনি, হয়তো সে দুর্বল হয়ে পড়েছে। যেহেতু সে পালিয়ে গেছে তাহলে এটাই আমাদের সুযোগ, সমুদ্রে যেতে হবে আর দেবরাকে সেখানেই মেরে ফেলতে হবে, কারণ দেবরা এখন অনেক দুর্বল, বয়স হয়েছে। এরই মাঝে দেবরার মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। কিছু ছেলে তাকে ঘিরে ধরে আর বলে, তোর বাড়ি তো কোনো পুরুষ নেই, আমরা কিছুদিন পর যাব সমুদ্রে, তোর বাপকে মেরে যখন ফিরে আসবো তোর মা আর তোকে উঠিয়ে নিয়ে আসবো, এত বছরের একাকিত্ব দূর করে দেব। এসব শুনে দেবরার মেয়ে বাসায় চলে আসে। সে কান্না করতে করতে তার মাকে সব কিছু বলে। তার মা বলে, দেবরার মেয়ের উপর হাত দেওয়ার সাহস কারক নেই, আর যদি এমনটা হয় আমরা বিষ খেয়ে মারা যাব, আমাদের কলঙ্কিত কেউ করতে পারবে না। এসব শুনে ভেড়া আসে সেই ছেলেগুলোর সামনে। ছেলেগুলো বলে, কি রে পালোয়ান, ঘুমের ওষুধ খাইয়ে মানুষকে মেরে আবার বিষ খাচ্ছিস? তোর বোন কি তোর কাছে গিয়ে নালিশ করেছে নাকি? ভেড়া বলে, দুঃখ তো ওখানেই, সেও আমাকে হয়তো পুরুষ ভাবে না, কাপুরুষই ভাবে। সে আমার কাছে না আসে তার মায়ের কাছে গেছে, নালিশ দিয়েছে। এই বলে ভেড়া 2 পেয়ালা মদ খেয়ে নেয় আর সেই ছেলেগুলোকে বেধড় মারতে থাকে। সবাইকে একাই মেরে সে বাড়ি চলে আসে। কিন্তু সকালে গ্রামের সবার মধ্যে শোরগোল পড়ে যায়। গ্রামের সবাই এসে বলে, ভেড়া তুমি কিভাবে করলে এটা?
একজনকে মেরে ফেলেছো তুমি। ভেড়ার লোক একজন মারা গেছে। তুমি যদি আমাদের সামনে থাকো, তোমার পেছনে আমরা সব সময় আছি। তখনও ভেড়া বলে, আরে আমার বোনকে ওরা খারাপ কথা বলেছে, তাই রাগের মাথায় এমন করেছি। সামনে পেছনে থাকার কিছু নাই। আমি গিয়ে ভেড়াকে সব নিজেই মুখে বলবো। তখন ভেড়া যায় ভেড়ার কাছে কথা বলতে। সে ভেড়াকে গিয়ে বলে, আমি লড়াই ঝগড়াকে ভয় পাই, এসব থেকে দূরে থাকি। তোমার ওই ছেলেরা আমার বোনকে উল্টাপাল্টা বলেছিল, কিন্তু আমি সবাইকে অল্প করেই মেরেছি। তোমার কি বিশ্বাস হয় আমি কাউকে খুন করতে পারি? আমি কাউকে মারিনি, আমি তোমাদেরই একজন। ভেড়া বলে, ভেড়া আমি সব মেনে নিব, তোকে আমার লোক আমার ছত্রছায়ায় নিয়ে রাখবো, কিন্তু তোকে একটা কাজ করতে হবে। আমার ছেলেদের সাথে সমুদ্রে যেতে হবে তোকে, আর দেবরাকে মারতে হবে। ওদের সাথে তুই যদি যাস তাহলে তুই আমার নিজের ছত্রছায়ায় থাকবি। ভাড়া বলে, আচ্ছা ঠিক আছে, নৌকা চালানোর কাজ তো আমি করতে পারি, ওটাই না হয় করব। লড়াই তো আমার দ্বারা হবে না, তাও আমি যাব। ভাড়া রাজি হয়। সবাই চলে গেলে ভেড়া একজনকে বলে, ওই ছেলেকে আমি মেরেছি, যেন ভাড়াকে ফাঁসাতে পারি। ওকে পাঠাবো সমুদ্রে। দেবরা তার ছেলেকে দেখে একটু হলেও দুর্বল হয়ে পড়বে। ভেড়ার কথা মতো সব ঠিকঠাক হয়ে যায়। মুরগার সব ডিটেলস দিয়ে দেয়। ডিল ঠিক হয়। টাকা তারা তখনই পাবে যখন তারা দেবরার মাথা দেখবে। সবাই এবার প্রস্তুত। সবাই নৌকা নিয়ে বেরিয়ে পড়ে। হঠাৎ মাছ সমুদ্রে যেতেই সব কিছু স্তব্ধ, নীরব হয়ে যায়। সবাই বন্দুক বের করে গুলি করতে থাকে জলের মধ্যে, এদিকে ওদিকে। আর তখনই তারা দেখে একটা শার্ক। আর কিছুক্ষণ পরেই একটা নৌকায় আগুন লেগে যায়। সবাই নিচে পড়ে যায়, ভাড়াও নিচে পড়ে যায়। নৌকায় থাকা 3 জনকে ভাড়া জলের মধ্যে থেকে টেনে অন্য নৌকায় এনে রাখে। সবার পিঠে কাটা চিহ্ন, সবাই মারা গেছে। এদিকে ভাড়ার মা আসে সিঙ্গাপ্পার সাথে দেখা করতে। সে বলে, ভেড়া ষড়যন্ত্র করে আমার ছেলেকে পাঠিয়েছে সমুদ্রে। যে দেবরা সমুদ্রকে বাঁচাতে একটা বারও গ্রামে আসেনি, আমাদের সাথে দেখা করেনি, সে অন্যায়কারীদের সাথে আমার ছেলেকে দেখলে তো ওকেও মেরে ফেলবে। বাবার হাতে ছেলের মৃত্যু হবে। এটাই তো ভেড়া চেয়েছিল, এটাই তো তার প্রতিশোধ। সিঙ্গাপ্পা হাসতে হাসতে বলে, তোমার চিন্তার কিছু নেই। যে ওখানে গিয়েছে সে বীর দেবরার ছেলে। সে শিকার হতে না, শিকার করতে গেছে। দেবরা তো অনেক বছর আগেই মারা গিয়েছিল। এরপর আমরা দেখি ভাড়া একটা চাদর দিয়ে নিজেকে ঢেকে হাতে চাকু নিয়ে সবাইকে ধরে ধরে মারছে। একটা শার্ক সেখানে রক্ত দেখে আসলে সে শার্ককে কাবু করে সবাইকে খুঁজে মেরে ফেলতে থাকে। ভাড়া সব লাশগুলো নৌকায় উঠিয়ে নেয়। মুহূর্তে সব পালোয়ান নৌকায় মৃত অবস্থায় পড়ে আছে। প্রত্যেকের পিঠে ক্রসের চিহ্ন, কাটা চিহ্ন। ভাড়া সেই নৌকা নিয়ে কিনারায় আসে। সিঙ্গাপ্পা দাঁড়িয়েছিল সেখানে। সে বলে, ভাড়া তুমি সবার আড়ালে থেকে যা করছো, তোমার বাবার নাম মানুষ আজীবন মনে রাখবে, ভয়ের সাথে স্মরণ করবে। এই পুরো গল্পটা সিঙ্গাপ্পা বলছিল সেই পুলিশ অফিসারকে, অর্থাৎ শিভামকে। এবার শিভাম বলে, দেবরাকে কেউ মারতে পারবে না, সে এত শক্তিশালী ছিল। তাহলে তাকে কে মেরেছিল? দেবরার মৃত্যু কিভাবে হয়েছিল? সিঙ্গাপ্পা বলে, দেবরার মৃত্যু হয়েছিল তার নিজের ছেলের হাতে। পুরো গ্রামকে ভুল পথ থেকে সরিয়ে আনার জন্য এটা ছিল দেবরার বলিদান। দেবরাকে মারার পর ভাড়া সেই পাথরে লিখেছিল, দেবরা সমুদ্রে রাজত্ব করবে। গ্রামের সবাই ভয়তে সমুদ্রে যায়নি, খারাপ কাজ করেনি। কিন্তু অনেক বছর পর যখন কেউ চেষ্টা করেছিল সেই সমুদ্রে যেতে, খারাপ কাজ করতে, তাদের মেরে সমুদ্রকে পবিত্র রেখেছিল ভাড়া। সে নিজে দেবরা সেজে সবার মনের মধ্যে দেবরাকে জাগিয়ে রেখেছিল। সে তার দাদির সাথে দেখা করেছিল দেবরা সেজে। সেই রাতে যখন ভাড়া সবাইকে মেরে নৌকা নিয়ে ফিরে আসে, তখন সে সিঙ্গাপ্পাকে বলে, এবার তো দেবরা অমর থাকবে, তাই না? তবে এর জন্য তো আমাকেও শাস্তি ভোগ করতে হবে, কারণ আমিও তো পাপীদের সাথেই ছিলাম। ভাড়া সিঙ্গাপ্পার হাতে একটা অস্ত্র দেয় আর বলে, আমার শাস্তি আমাকে দিন। কিন্তু সিঙ্গাপ্পা রাজি হয় না। তখন ভাড়া নিজেই সেই ছুরি নৌকায় ঢুকে নেয় আর নিজের পিঠে গভীর একটা আঘাত আঁকে। যেমন ক্রস সবার পিঠে আছে, ঠিক সেমনটা। এই পুরো ঘটনার পেছনের মূল সারমর্ম হচ্ছে, তারা যেন আজীবনের মতো স্মাগলিং ছেড়ে দেয়। তারা যেন আজীবন মনে রাখে, দেবরা যেহেতু তার নিজের ছেলেকে ছাড়েনি, সে গ্রামের কাউকে ছাড়বে না। এই ভয়টাই প্রতিষ্ঠা করতে চেয়েছিল দেবরা। সে কাজটা পূর্ণ করে ভাড়া। সিনেমার গল্পের সমাপ্তি তো এখানেই হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, ভাড়া কি জীবিত আছে না মারা গেছে? মুভিতে তাকে আমরা মাটিতে পড়ে থাকতে দেখি, পিঠে ক্রস চিহ্ন। এর মানে সে মৃত অথবা জীবিত দুটাই হতে পারে। যদি মুভির পরবর্তী পার্ট আসে, তাহলে অবশ্যই দেবরা বা ভাড়াকে আমরা জীবিত দেখব। আর যদি মুভির কোনো নেক্সট পার্ট না আসে,
তাহলে গল্পটা এমন হবে, ভারা তার বাবাকে মেরেছে এবং সে নিজেও নিজের জীবন দিয়েছে যেন পুরো গ্রাম সঠিক পথে থাকে। এই তো, এখানেই ছিল আজকের মুভির গল্প। এখানেই সমাপ্তি করছি। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে।